3 প্রজন্মের রক্ত, অসংখ্য ত্যাগ। এই ভিডিওতে যে যুদ্ধের কথা কেউ বলেনি, 1947 সালের একটা রাত, 5 লাখ মানুষ নিজ ভূমিতে অদৃশ্য হয়ে গেল। কোনো যুদ্ধ হয়নি, কিন্তু একটা পুরো জাতি হারিয়ে গেল। এটাকে বলে ডেমোগ্রাফিক জেনোসাইড। সালের 15 আগস্ট, যখন সারা ভারত উদযাপন করছিল স্বাধীনতা, তখন ত্রিপুরায় দেশভাগের পর পূর্ব পাকিস্তান থেকে লক্ষ লক্ষ বাঙালি হিন্দু উদ্বাস্তু আসতে শুরু করল, এবং ত্রিপুরা হয়ে উঠল তাদের একমাত্র আশ্রয়স্থল। জনজাতিরা ত্রিপুরা সরকার এবং ভারত সরকার 2 হাত মেলে দিয়েছিল তাদের আশ্রয়, মানবিকতার খাতিরে। কিন্তু তারা জানত না, এই মানবিকতার মূল্য চোকাতে হবে একটা সম্পূর্ণ জাতিকে। 1 বছরে 3 লাখ, 5 বছরে 6 লাখ। 1951 সালে যখন প্রথম জনগণনা হলো, তখন জনজাতিরা দেখল তারা 63.77% থেকে নেমে এসেছে 36.53%-এ, এবং এটা শুধু শুরু ছিল। কিন্তু সবচেয়ে ভয়াবহ ছিল জমি হারানো। ঝুম চাষের সেই পাহাড়ি জমি, যেখানে বংশ পরম্পরায় চাষ হতো, যেটা ছিল তাদের পরিচয়, তাদের সংস্কৃতি, সেই জমি একে একে চলে যেতে লাগলো অচেনা মানুষের হাতে, বেশিরভাগ সময় প্রশাসনের নীরব সমর্থনে। এই অবস্থায় 1960 সালে জনজাতিদের ভূমির অধিকার রক্ষায় সরকার একটা আইন বানালো, ট্রাইবাল ল্যান্ড ট্রান্সফার অ্যাক্ট। কাগজে লেখা হলো জনজাতির জমি অজনজাতির কাছে বেচা যাবে না, কিন্তু বাস্তবে প্রশাসন চোখ বন্ধ করে রইল, রাজনীতিবিদরা নীরব রইলেন। কিন্তু সবচেয়ে বড় আঘাত এখনো বাকি। 1976, গোমতী নদী, ডুম্বুর। সরকার বলল, আমরা উন্নয়ন করছি, জলবিদ্যুৎ প্রকল্প ত্রিপুরার জন্য। কিন্তু কার জমিতে? এবং জনজাতিরা বুঝে গেল, এইভাবে চলতে থাকলে তাদের কোনো সুরক্ষা নেই। 1960-এর দশক, ত্রিপুরার রাজনীতি ছিল কংগ্রেস আর কমিউনিস্টদের দখলে। তারা জনজাতিদের বলতো, আমরা তোমাদের সাথে আছি। কিন্তু শিক্ষিত জনজাতি যুবকরা বুঝতে পারছিল, কেউই তাদের আসল সমস্যা বুঝছে না। সমস্যাটা অস্তিত্বের। 1967 সাল, 10 জুন, কাইতা কোবরাপাড়া, আগরতলার কাছে এক ছোট্ট গ্রাম। সেদিন সেখানে কোনো কংগ্রেস নেতা আসেননি, কোনো কমিউনিস্ট পার্টির পতাকা ছিল না। এসেছিল শুধু জনজাতি যুবকরা। ত্রিপুরা, রিয়াং, জমাতিয়া, চাকমা, মগ, সব সম্প্রদায়ের মানুষ। একটাই পরিচয়, তিপ্রাসা। এবং সেই রাতে জন্ম নিল একটি বিপ্লব, ত্রিপুরা উপজাতি যুব সমিতি, TUJS। তাদের যুদ্ধের ডাক কাচাং। ককবরক ভাষায় এর মানে শুধু একটা শব্দ নয়, এটা একটা পবিত্র শপথ, ডু অর ডাই, করব নয়তো মরব। তাদের দাবি ছিল 4টি, সহজ শুনতে। 1, যে জমি অবৈধভাবে কেড়ে নেওয়া হয়েছে তা ফেরত। 2, ককবরক ভাষাকে সরকারি স্বীকৃতি, রোমান হরফে এর প্রচলন। 3, সংবিধানের 6ষ্ঠ তফসিলের অধীনে শক্তিশালী স্বায়ত্তশাসিত জেলা পরিষদ। 4, বিধানসভায় জনজাতিদের জন্য সংরক্ষিত আসন। 4টি দাবি, কিন্তু এর জন্য যা দিতে হয়েছে রক্ত, অশ্রু, জীবন। 1980 সাল, জুন মাস, মান্দাই জনজাতি বাঙালি দাঙ্গ, 3 শতাধিক মৃত্যু। এই রক্ত নদী দিল্লিকে বাধ্য করল কথা শুনতে, এবং TUJS বুঝে গেল এই লড়াই দীর্ঘমেয়াদী। এর জন্য দরকার 3 ধরনের যোদ্ধা, একজন কূটনীতিবিদ, একজন সংযোগকারী, একজন স্বপ্নদ্রষ্টা। এবং ভাগ্যক্রমে ত্রিপুরা পেয়েছিল 3 জনকেই। প্রতিটি বিপ্লবের পেছনে থাকে কিছু মানুষ,
যাদের ত্যাগ ইতিহাস হয়ে যায়। ত্রিপুরার জনজাতি আন্দোলনে ছিলেন 3 জন, 3 চরিত্র, 3 কৌশল, কিন্তু এক স্বপ্ন। প্রথম গার্ডিয়ান শ্যামাচরণ ত্রিপুরা, দ্য মাস্টার মাইন্ড, কূটনীতির কারিগর। তিনি জানতেন বুলেট নয় ব্যালট বক্সই আসল অস্ত্র, রাস্তা নয় সংসদই আসল যুদ্ধক্ষেত্র। 1984 সাল, একটি মিশন। শ্যামাচরণ ত্রিপুরা, হরিনাথ দেববর্মা, নগেন্দ্র জমাতিয়া, দিবাচন্দ্র রাংখল, এই 4 বিধায়ক দিল্লি গেলেন। লক্ষ্য ষষ্ঠ তফসিল। সেটা দেয় নিজস্ব আইন প্রণয়নের ক্ষমতা, ভূমি সুরক্ষার অধিকার, নিজস্ব প্রশাসন। এটাই সাংবিধানিক রক্ষা কবচ। 30 দিন তারা দিল্লিতে অবস্থান করলেন। প্রতিদিন দর কষাকষি, প্রতিদিন আলোচনা। এবং শ্যামাচরণ ত্রিপুরা জিতলেন। 23 আগস্ট 1984 49তম সংবিধান সংশোধনী পাস হল। 1 এপ্রিল 1985 থেকে ত্রিপুরায় কার্যকর হল ষষ্ঠ তফসিল। এটা ছিল একটি বিশাল বিজয়। শ্যামাচরণ ত্রিপুরা দিয়ে গেলেন সাংবিধানিক বর্ম, একটা আইনি সুরক্ষা যা কেউ কেড়ে নিতে পারবে না। দ্বিতীয় গার্ডিয়ান দ্রাউ কুমার রিয়াং, দ্য ইউনিফায়ার, সংযোগকারী। ত্রিপুরার জনজাতি রাজনীতিতে সবসময় দেববর্মা সম্প্রদায়ের প্রাধান্য ছিল, কিন্তু দ্রাউ কুমার ভেঙে দিলেন সেই ধারা। তিনি ছিলেন রিয়াং ব্রু সম্প্রদায়ের এবং TUJS এর প্রথম সাধারণ সম্পাদক। দ্রাউ কুমার শুধু রাজনীতিক ছিলেন না, তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক। রিয়াং সম্প্রদায় ছিল ঐতিহাসিকভাবে ঝুম চাষী, কিছুটা যাযাবর। দ্রাউ কুমার তাদের উৎসাহিত করলেন স্থায়ী চাষাবাদে। শিক্ষার আলো পৌঁছে দিলেন দুর্গম পাহাড়ি গ্রামে। উত্তর ত্রিপুরার শান্তিবাজার থেকে দক্ষিণ ত্রিপুরার কাঞ্চনপুর, সর্বত্র তিনি ছড়িয়ে দিলেন TUJS এর সংগঠন। কিন্তু তার সবচেয়ে বড় অবদান ছিল ঐক্য। তিনি বলতেন, ত্রিপুরা, রিয়াং, চাকমা, জমাতিয়া, মগ, আমরা সবাই এক, তিপ্রাসা। দ্রাউ কুমার রিয়াং দিয়ে গেলেন সামাজিক ভিত্তি এবং সর্বজনীন ঐক্যের স্বপ্ন। তৃতীয় গার্ডিয়ান হরিনাথ দেববর্মা, দ্য ভিশনারি, স্বপ্নদ্রষ্টা, TUJS এর প্রতিষ্ঠাতা সভাপতি, দলের লড়াকু মুখ, যিনি আপোষ করতে জানতেন না। TTADC গঠিত হল 1985 সালে, শ্যামাচরণ ত্রিপুরার সাংবিধানিক বিজয়। কিন্তু হরিনাথ দেববর্মা সন্তুষ্ট হতে পারলেন না, কারণ তিনি দেখলেন ADC আছে কিন্তু ক্ষমতা নেই। রাজ্য সরকার টাকা দেয় না, ফাইল আটকে রাখে। ADCর বিল রাজ্যপালের কাছে পড়ে থাকে বছরের পর বছর। এটা ছিল খাঁচার স্বাধীনতা। এবং হরিনাথ দেববর্মা সিদ্ধান্ত নিলেন, স্বায়ত্ত শাসন নয়, চাই পুরো রাজ্য। পরবর্তীতে তিনি TUJS ছেড়ে গঠন করলেন IPFT, ইন্ডিজিনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা। এবং 1990-এর দশকে প্রথমবার উচ্চারিত হল তিপ্রাল্যান্ড, একটি পৃথক রাজ্য শুধুমাত্র জনজাতিদের জন্য। হরিনাথ যুক্তি দিলেন, TTADC এলাকার জনঘনত্ব যথেষ্ট, জনজাতি সংখ্যাগরিষ্ঠ, তাহলে কেন এটা পূর্ণাঙ্গ রাজ্য হবে না? কিন্তু দিল্লি শোনেনি, রাজ্য সরকার শোনেনি, এবং ধীরে ধীরে শ্যামাচরণ ত্রিপুরা এবং দ্রাউ কুমার রিয়াং, এই প্রজন্মের নেতারা চলে গেলেন। সাল, বিজেপি IPFT জোট ক্ষমতা এলো। জনজাতিরা ভাবলেন এবার হবে, এবার তিপ্রাল্যান্ড হবে, কিন্তু কিছুই হলো না। আবারও প্রতিশ্রুতি, আবারও প্রতারণা, এবং জনজাতিদের মধ্যে নেতৃত্ব শূন্যতা দেখা দিল। INPT, IPFT দলগুলো নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত, কিন্তু সাধারণ মানুষ হারিয়ে ফেলল পথ। 2019 সাল, সবাই যখন হতাশ, পথহারা, তখন আবির্ভাব হলো এক নতুন শক্তির, একজন যিনি শুধু রাজনীতিক নন, তিনি বুবাগরা, প্রদ্যুৎ কিশোর মাণিক্য দেববর্মা। জনজাতিদের কাছে তিনি বুবাগরা, রাজা।
2019 সালে তিনি কংগ্রেস ছাড়লেন, গঠন করলেন তিপ্রা মোথা এবং দিলেন এক বিপ্লবী ডাক। আগে জাতি পরে দল, এই এক স্লোগানে সিপিআইএম, কংগ্রেস, বিজেপি সব দলের জনজাতি কর্মীরা এসে দাঁড়ালো একটা পতাকা তলে। এটা ছিল তিপ্রাসা ঐক্যের মহাবিস্ফোরণ। কিন্তু প্রদ্যুৎ কিশোরের স্বপ্ন আরও বড়। প্রদ্যুৎ কিশোর চাইলেন গ্রেটার ত্রিপুরাল্যান্ড, একটি রাজ্য যেখানে থাকবে ত্রিপুরার জনজাতি এলাকা, বাংলাদেশ সীমান্তের তিপ্রাসা জনগোষ্ঠী। এটা শুধু ভূগোল নয়, এটা জাতিসত্তার পুনর্জাগরণ, একটি স্বপ্ন যেখানে সব তিপ্রাসা পাবে নিরাপত্তা, সম্মান, স্বায়ত্তশাসন। 2019 থেকে 24 প্রদ্যুৎ কিশোর চালিয়ে গেলেন আন্দোলন, রাস্তা অবরোধ, ধর্মঘট, অনশন। 2024 সালে তিনি নিজে অনশন শুরু করলেন। স্বাস্থ্য খারাপ হলো, কিন্তু ছাড়লেন না এবং অবশেষে দিল্লি নড়ল। 2024 সালের 2রা মার্চ নয়াদিল্লি স্বাক্ষরিত হলো একটি ত্রিপক্ষীয় চুক্তি, ভারত সরকার, ত্রিপুরা সরকার এবং তিপ্রা মোথার মধ্যে। 77 বছর, 3 প্রজন্ম, অসংখ্য ত্যাগ। শ্যামাচরণ ত্রিপুরা দিয়ে গেলেন সাংবিধানিক রক্ষা কবচ, দ্রাউকুমার রিয়াং দিয়ে গেলেন সামাজিক ভিত্তি ও ঐক্য, হরিনাথ দেববর্মা দিয়ে গেলেন স্বপ্নের বীজ, প্রদ্যুৎ কিশোর মাণিক্য দেববর্মা দিচ্ছেন গণ আন্দোলনের শক্তি। কিন্তু বৃত্ত কি সম্পন্ন হলো? না, এখনও টিটিএডিএসি আর্থিকভাবে পঙ্গু, এখনও জনজাতি গ্রামে বিদ্যুৎ নেই, এখনও রাস্তা নেই, হাসপাতাল নেই, এখনও জনজাতিরা নিজ ভূমিতেই দ্বিতীয় শ্রেণীর নাগরিক। 2024-এর চুক্তি যদি বাস্তবায়িত হয় তাহলে হয়তো একটা নতুন অধ্যায় শুরু হবে, কিন্তু যদি না হয়, চিনি হাঁ, চিনি শাসন। এটা শুধু একটা স্লোগান নয়, এটা একটা জাতির অস্তিত্বের সংগ্রাম। সংগ্রাম চলছে, স্বপ্ন বেঁচে আছে এবং ত্রিপুরার জনজাতিরা হার মানেনি, হার মানবে না। গল্প এখনো শেষ হয়নি।